করতে গেলে বহুদল জবাব দাও আমাদের সংগ্রাম চলছে চলবে ছাত্র জীবন সংগ্রাম চলছে চলবে জিন্দাবাদ 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 সরকার চালু করতে হবে ফেব্রুয়ারি বেরিয়ে মার্চ, উত্তাপ ক্রমশ বাড়ছে। পিচগলা রাস্তা আমরা দাঁড়িয়েছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর এবং সারা রাজ্য জুড়ে ভোট যত এগিয়ে আসছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ততই উত্তপ্ত হচ্ছে এবং দিকে দিকে শাসক বিরোধী ক্ষোভ এবং সেটাকে কনসলিডেট করতে পারছে অনেকটা সিপিআইএম এবং বামপন্থীরা। আমি বারবার করেই বলে আসছি যে খবর মেইন স্ট্রিম মিডিয়া আপনারা দেখতে পাবেন। আজকে মূলত দুটো জিনিস নিয়ে, দুটো বিষয় নিয়ে প্রতিবেদন করব সমাজের দুটো অংশের মানুষ। পূর্ব বর্ধমান জেলায় দাঁড়িয়ে আছি। বর্ধমান থেকে কলকাতা যাওয়ার রাস্তায় শক্তিগড়ের ওপরে আমরা অঞ্চলে দাঁড়িয়ে আছি, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর। এখানে কিছুক্ষণ আগে প্রায় ৫,০০০ কৃষকের জমায়েত হয়েছে। আলু চাষি, বঞ্চিত আলু চাষি, কুইন্টাল প্রতি 450 থেকে 500 টাকা তারা দাম পাচ্ছে। কি ভয়ঙ্কর অবর্ণনীয় অবস্থা ভাবুন। এসআইআর এর কথা তো ছেড়েই দিন। এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বর্ধমান বিশ্ববিদ্যালয়, সেখানকার কর্মচারীরা তাদের বক্তব্য, তারা সঠিক সময় পেনশন পাচ্ছেন না, বেতন পাচ্ছেন না, অবসরপ্রাপ্ত কর্মচারীরা। আমি দুটো বিষয়ে প্রতিবেদন করব এই মুহূর্তে। আজকে প্রথমে কথা বলে নেব বিনোদ ঘোষের সঙ্গে। বিনোদ খণ্ডঘোষ অঞ্চলের সিপিআইএম নেতা, কৃষক সভার রাজ্য নেতা, অল ইন্ডিয়া কৃষক সভার রাজ্য নেতা। আজকে বিনোদরা সুবিশাল কৃষক সমাবেশ করেছিল এবং ন্যাশনাল হাইওয়ের উপরে আলু ফেলে ওরা বিক্ষোভ করেছে, পুলিশের ব্যারিকেড উড়িয়ে দিয়েছে। জাস্ট আমি ওদেরকে বুঝে নেওয়ার চেষ্টা করবো ওদের ঠিক বক্তব্য কি, সবটা দেখুন এবং যারা প্রথমে এই চ্যানেলে আসছেন তারা সাবস্ক্রাইব করুন। বিনোদ, তোমাদের বক্তব্য কি? দেখুন, বিগত 3টে বছর ধরে আলু চাষিরা কোনোভাবে কোনো টাকা পয়সা পাচ্ছেন, এমন ভাবে রসে পড়ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। যেভাবে আলু চাষিদের পরোক্ষভাবে আত্মহত্যার পরিমাণ বাড়ছে আর্থিক অবস্থার জন্য, এই খবর সরকার রাখে না। আমরা দেখতে পাচ্ছি যে ধরনের কীটনাশক ব্যবহার করা হয়, যে ধরনের কিছু উপকরণগুলো ব্যবহার করা হয়, তাদের যে মাত্রাতিরিক্ত দাম, সেই দামকে অতিক্রম করে এত পরিমাণ পরিশ্রম করার পর একজন চাষি যদি তার উৎপাদিত ফসলের সঠিক দামটুকু না পায়, তাহলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে 450 টাকা কুইন্টাল আলু বিক্রি করছে। বর্ডার সিল করে রেখে দিয়েছে সরকার, বাইরে যাচ্ছে না আলু। যে প্রোডাকশন হয়েছে তাকে বিভিন্নভাবে তার দামকে চেপে রাখার জন্য ফোরে রাজ চলছে, সরকারের মধ্যে ফোরে রাজ চলছে। মমতা ব্যানার্জি সরকার প্রত্যেকবার আলু চাষের সময় সহায়ক মূল্য দেব প্রতি কুইন্টালে 900 টাকা দাবি করে যাচ্ছেন। আগের বছরে কেউ পায়নি, এবছরে করে বসে আছে। যখন হিমঘর গুলো ঢোকার মতো এই সময়, যখন সহায়ক মূল্য দিয়ে চাষিদের কাছ থেকে সরাসরি কিনে নেওয়ার কথা, সেই সময়ে এনার কোনো ভূমিকা নেই। আসলে সরকার কৃষকদেরকে মারবার জন্য যা যা নীতি গ্রহণ করার দরকার সেই নীতি নিয়েছে। কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। আজকে এই রাস্তা সম্পূর্ণভাবে অবরোধ ছিল। কুইন্টাল প্রতি আলু চাষের খরচ কেমন বিনোদ? দেখুন, 50 কেজি যে বস্তা হয় সাধারণত 300 টাকার কাছাকাছি খরচ। আচ্ছা, 50 প্রায় বস্তা 550 টাকা সব মিলিয়ে ধরুন, সেটাকে লাগানো থেকে শুরু করে জলের খরচ থেকে শুরু করে 550 টাকা প্রতি কুইন্টালে খরচ আছে। সেই জায়গায় 450 টাকা যদি দাম হয় তাহলে লস শুধু নয়, কৃষক এই আলু চাষের প্রতি 2.5 মাস 3 মাস যেটা পরিশ্রমটা ব্যয় করলো, আপনি যদি সেটুকুকেও যদি ধরেন, তাহলে এই জায়গায় কি জায়গায় পৌঁছাচ্ছে সেটা নিজেরা বুঝে। এবং আমার আরো একটা, আমার চাষবাস সম্পর্কে বলতে দ্বিধা নেই, তোমাদের যা অভিজ্ঞতা আমার সেই অভিজ্ঞতা নেই। কিন্তু একটা সহজ জিনিস বুঝতে পারি যে কৃষক যদি মনে করেন যে আমি চাষ করবো না, আমি অন্য কোনো পেশা বেছে নেব, ভাবতে পারেন, তাহলে সেক্ষেত্রে তো আমরা সংকটে ভুগবো। আমরা যারা উপভোক্তা, আমরা তো সংকটে ভুগবো। গোটা দেশে অন্ন যোগাচ্ছে যারা, তারা যদি এই পেশা থেকে সরে যায়,
জনসংখ্যা বাড়ছে, খেতে হবে, খাওয়াটাকে তো অস্বীকার করতে পারেন না। গোটা দেশ জুড়ে যে এবং আরো কৃষক বড় নীতি, জিনিস, কৃষক যে নীতি, গোটা দেশের কৃষক যে নীতি, তার সাথে পশ্চিমবঙ্গের মূলত আলু সব জায়গায় চাষ হয় না। এখন ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশে ভালো আলু চাষ হচ্ছে। তার জন্য বিভিন্নভাবে তাদেরকে সরকারের পক্ষ থেকে ভর্তুকিও দেওয়া হয়। পশ্চিমবঙ্গের কৃষকদের ভর্তুকি তো দূরের কথা, উল্টে এই সর্বনাশটা ডাকা হচ্ছে। যদিও গোটা দেশের কৃষক নীতি আমাদের কৃষি সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এমএসপি নিয়ে লড়াই হচ্ছে। দিল্লি সিঙ্গি বর্ডারে যেভাবে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানার কৃষকেরা, হিমাচল প্রদেশের কৃষকেরা যেভাবে লড়াইকে শানিত করেছেন, আপনি জানেন যে মোদী সরকারের ভিত সেখানে নড়ে গিয়েছিল। যখনই লোকসভা নির্বাচন আছে কৃষকদেরকে, তখন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি এই এমএসপি মেনে নেব, সর্বনিম্ন যে সহায়ক মূল্য সেটা আমরা মানব। এই মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়ার ক্ষেত্রে কোনো তো ভূমিকা নেওয়া হয়নি। স্বামীনাথন কমিশনের সুপারিশকে 2014 সালে যখন মোদী সরকারে আসেন, তখন বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল স্বামীনাথন কমিশনের যে সুপারিশ সেটা আমরা মানব। আসলে সেটা তো মানেনি। 14 সাল থেকে আজকে 26 সাল। মোদীর বাবা মমতা, উনি যা যা নীতি দেখান তার সর্ববৃহৎ প্রেজেন্টেশন যদি কিছু থাকে সেটা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে। আচ্ছা, এই যে এত বড় বড় কিষাণ মান্ডি হয়েছে, তো হয়েছে, সেখান থেকে তো মদ খাওয়ার জায়গা হয়েছে। খোঁজ নিন, যেখানে যেখানে যত অসামাজিক কাজ কিষাণ মান্ডিগুলো ধরে ধরে হয়। সরাসরি তো আপনি সরকার সেখানে কৃষকদের কাছ থেকে ধান কিনছে, আপনি বলবেন 6 কেজি 5 কেজি করে ঢলতা, যে স্যাচুরেশনের যে রকম নির্দেশ দেওয়া আছে, এভাবে এবারে যে রকম প্রাকৃতিক পরিবেশ ছিল তাতে খুব বেশি স্যাচুরেশন হওয়ার কথা নয়। সেই জায়গাতে 6 কেজি 5 কেজি করে ঢলতা নিয়েছে। ওই অফিসগুলোতে কি পরিমাণ খোরেরাজ চলে, শাসক দল দাঁড়িয়ে থেকে সেখানে এই রফা করে। কার্ডগুলোকে নিয়ে আসার পরে বলে যে ঠিক আছে তুমি আমাদেরকে দিয়ে দাও, তোমার ধান আমরা বিক্রি করে দিচ্ছি, 100 টাকা করে অতিরিক্ত নিয়ে নেবে। আপনি গোটা অফিসগুলো যদি দেখেন, এরা খোরেরাজের একটা সংস্কৃতি যেটা তৈরি করেছে, সেখানে তৃণমূল, প্রশাসন এবং তার সাথে এই মধ্যস্বত্ব লোভী, তারা প্রত্যেকে একটা বড় সিন্ডিকেট তৈরি করেছে। অর্থাৎ সহায়ক মূল্য আপনি যেটা দেখছেন কেরালাতে প্রায় 2900 টাকা সহায়ক মূল্য, আর এখানে 2370 টাকার কাছাকাছি। আর সেটা যেখানে কত amount? উৎসাহ সেটা কত 1 কুইন্টাল এবং 15 কুইন্টালের বেশি সে নেবে না। এটা যখন বলছে 3টে ফেজে, যারা অনেক বেশি কৃষক বন্ধুতে যাবে, অনেক বেশি জমি সেখানে অ্যাড করা আছে, তারা অতিরিক্ত সুবিধা পাবে। কিন্তু আমাদের তো ছোট ছোট চাষি বেশি, সেই জায়গায় 15 কুইন্টালের যদি দায়ভার সরকার নেয়, বাকি ধান কৃষকের অবস্থা কি এই মুহূর্তে? আত্মহত্যা বাড়ছে, কোনো আত্মহত্যা পরিসংখ্যান বাড়ছে, রয়েছে? পরিসংখ্যান আছে, গোটা দেশের পরিসংখ্যান আছে। আমি একদম খণ্ডঘোষ বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার কথা বলছি। আসলে সরকার এই পরিসংখ্যানকে চেপে রাখে। আপনি যদি দেখেন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ অঞ্চলে তোমাদের ইতিমধ্যে পরিচিত 350 বেশি কৃষক আত্মহত্যা করেছে লাস্ট 2 বছরের মধ্যে। আমরা জানি সেটা, তার তথ্য আমাদের কাছে আছে, 350 বেশি। কিন্তু সেই কৃষকদেরকে কখনো পরকীয়া সম্পর্ক দেখায়, বইয়ের সঙ্গে ঝগড়া দেখায়। কিন্তু আপনি জানি, যারা এই জায়গাতে যারা মানুষজনকে নিয়ে কাজ করেন তারা জানেন যে সংসারের ঝগড়া অশান্তিটা এমনি এমনি হয় না। আর্থিক অবনতি এর একটা বড় কারণ। সংসারে যখন স্বচ্ছতা থাকে তখন তার বইয়ের সঙ্গে ঝগড়াটা হয় না। তোমাদের বিকল্প, তোমাদের বক্তব্য কি? তোমরা কি স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রত্যেকটা কৃষিজ ফসলে তাদের একটা সরকারকে নির্ধারিত মূল্য করতে হবে, এবং উৎপাদন খরচটা কি করে কমানো যায়, সাবমার্সিবলের যে ক্ষেত্রে বিদ্যুতের দামটা যেভাবে হু করে বাড়ছে, সেই জায়গায় কি করে বিভিন্ন জায়গায় সজল গ্রাম হচ্ছে। কৃষি ক্ষেত্রে সেচের জন্য ব্যবহৃত জলের প্রত্যেক দিনের মাসুল বৃদ্ধি হচ্ছে। যে জলকে ব্যবহার করছে তার জন্য বিদ্যুতের মাসুল যদি বাড়ে, তাহলে কৃষক তার উপকৃত হয়। এবং এই যে সারের কালোবাজারি, এমআরপির উপরে দাম নিচ্ছে, কারণ তারা যেখান থেকে কিনে আসছে সেখান থেকে তাদেরকে কিনে তোমরা নিয়ে কি আসছে। সেই লাগাতার আন্দোলন করতে পারছো? আমরা বিডিও অফিস, বিভিন্ন ক্ষেত্রে এসডিও কে, ডিএম কর্মসূচি হচ্ছে না আন্দোলন হচ্ছে? আন্দোলন কর্মসূচি 2 হচ্ছে। আসলে এই সরকারের আমলে একটা মারাত্মক বিষয় জনগণের মধ্যে ঢোকাতে পেরেছে এরা, সেটা হচ্ছে গোলামী মানসিকতা আর একটা আতঙ্কের পরিবেশ। আন্দোলন করলে প্রশাসনকে দিয়ে কিভাবে চেপে দেওয়া যায়, তার জন্য কতটা পরিমাণে তারা নির্লজ্জ হতে পারে, সেটা বিভিন্ন এর আগে আন্দোলনের 100 দিনের কাজ আমি নিজে আমার চ্যানেলে দেখিয়েছি। এখানে ক্যামেরার উল্টো দিকে বিশ্বরূপ আছে, ও ক্যামেরার এইদিকে আসতে চাইলো না। 100 দিনের কাজ
তুমি সেখানে আগুন ঝরা বক্তৃতা দিয়েছিলে এবং অজস্র মানুষ সেখানে সমবেত হয়েছিলেন, সসংজ্ঞায় হয়েছিল, আরো বিভিন্ন জায়গায় হয়েছিল। তোমরা সমবেত করতে পারছো। এবার আমার প্রশ্নটা খুব নির্দিষ্ট, তোমরা মানুষের দাবি দেওয়া নিয়ে লড়াই করছো, সমর্থনও কিছুটা যে পাচ্ছ না আমি বলবো না, কারণ 4,500-5,000 মানুষ এখানে সমবেত হয়েছে, খুব ভালো কথা। ভোটে কতটা এটা রূপান্তরিত হবে? দেখুন, দিনরাত আন্দোলনের মধ্যে আছে আমাদের পার্টি, আমাদের গণসংগঠনগুলি প্রত্যেক দিন বিভিন্ন ইস্যুকে সামনে রেখে মানুষের দাবি দাবাকে তুলে নিয়ে আসছে। যদি মূল বিরোধী দল হিসেবে তৃণমূল, সিপিএম, বিজেপি এগুলোকে আপনি ধরেন, তাহলে বাকি দুটো দল তারা মানুষ সম্পর্কে কতটা ভাবছে, তার জীবন জীবিকা অধিকারকে নিয়ে কতটা ভাবছে, এ নিয়ে আমি ব্যক্তিগতভাবে সন্দিহান। যারা এই বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট চেতনা সমৃদ্ধ মানুষ, তারাও রীতিমতো জানেন এই ভাবনা তাদের নেই। বিচ্ছিন্নতা রাজনীতি, বিভেদের রাজনীতি, জাতপাতের রাজনীতি এবং তার সাথে কিছু জনপ্রিয় কথাবার্তা, প্রতিশ্রুতি পরবর্তীকালে যতই প্রবঞ্চনা ধরা পড়ুক, সাময়িক আমি আরেকবার একটু নির্দিষ্টভাবে জানতে চাইবো, মুখ্যমন্ত্রী কত প্রতিশ্রুতি দিয়েছিলেন, কত সহায়ক মূল্য দেবেন, কত দিচ্ছেন, তোমাদের বক্তব্য কি? তিনটা এমন আগের বছরেও বলেছিলেন 900 টাকা প্রতি কুইন্টালে দেবো, এবারে কত দিচ্ছেন? এবারেও 900 টাকা বলেছেন, কত দিচ্ছেন? এখনো দেননি। গতবার কত দিয়েছিলেন? দিতে পারেননি। প্রশ্নটা এখানে। আমরা রাস্তা ঘেরাও করি, প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন, কৃষি দপ্তরের মানুষেরা আছেন, তারা বলেন, হাত জোর করে বলেন আপনারা উঠে যান, মানুষরা দাঁড়িয়ে আছে, এদের কথা একটু ভাবুন। আমরাও করজোরে বলি যে দেখুন, তাদের সবার কথা কৃষক এই না জাতীয় বাঁচলে সড়কের আরেকটু দূরে 60 কিলোমিটার দূরে এই জাতীয় সড়ক অবরোধ করেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সির পথে উত্থান। তোমরা কি সেই জন্যই জাতীয় সড়ককেই বেছে নিচ্ছ ভোটের আগে? প্রথম কথা হচ্ছে যে রাস্তা লড়াইটা রাস্তার জায়গাতেই থাকবে। উনি কোনো ওই যেটা আমাদের ভাষায় যদি বলেন চকলেট খাওয়ার আন্দোলন আমরা করতে আসিনি, আর তার সাথে চিকেন স্যুপ আলাদা করে বালিশের মধ্যে দেওয়া সেই আন্দোলন আমরা করতে আসিনি। আর এখন যারা আবার বক্তৃতা করতে আসেন, তাদের নেতারা যেভাবে তার অনশন ভঙ্গের নাম করে আলাদা করে জল খাতে আসছেন, সেই রাজনাথ সিং এর দলও আমরা করি না। স্বাভাবিকভাবেই তিনি যেটা আন্দোলন করেছিলেন সেটা হচ্ছে ধ্বংসাত্মক আন্দোলন। আমাদের গোটা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গের মান সম্মান, এই এলাকার যুব সমাজের যে ভবিষ্যৎ, প্রজন্মের ভবিষ্যৎকে বাঁচানোর যে জায়গাটা তুলে তুলে তৈরি করা হচ্ছিল, সেই জায়গাটাকে তিনি ধ্বংস করেছেন এবং এমন ধ্বংস করেছেন তারপর থেকে আর মাথা তুলে দাঁড়ানোর মতো পশ্চিমবঙ্গের বাঙালি জাতির কাছে আর নতুন কোনো পথ এখানে নেই। সবকিছু অন্ধকার দেশে আজকের এই এলাকার যুব সমাজ, এবং সেখানে সরাসরি ইন্ধন জানিয়েছে, টাকা দিয়ে সহযোগিতা করেছে আরএসএস, বিজেপি। আজকে আমাদের এই যে লড়াই, রাস্তার লড়াই, সেই লড়াইটা কৃষক, খেতমজুর, শ্রমিক তাদের বাঁচানোর লড়াই। এই লড়াই ওনার আগেও ঘটেছে, পরেও ঘটছে। যখন থেকে বামপন্থী আন্দোলন সংগঠিত হয়েছে তবে থেকে ঘটছে। তুমি গ্রামের ছেলে, গ্রামে সংগঠন করো, গ্রামে বেড়ে ওঠা, গায়ে গ্রামের গন্ধ। 100 দিনের কাজের কি অবস্থা? মূল ইস্যু গ্রামীণ আর্থিক দারিদ্রতা যে জায়গায় পৌঁছেছে, পাড়া বৈঠকগুলো করতে গেলে সরাসরি বলছে। তোমাদের সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই যে মামলায় জয় ছিনিয়ে আনলেন, তোমাদের তো অনেকটা অক্সিজেন দিয়েছে। সরকারের পক্ষ থেকে কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে? আসলে যে সরকার পরিচালিত হচ্ছে, এত বেহায়া সরকার, এরা আদালতকেও মানে না। কন্টেম অফ আদালত এরা কিভাবে করতে হয়, কত রকম ভাবে করতে হয়, যুক্তরাষ্ট্রীয় ক্ষমতাকে কাজে লাগিয়ে, আর তার সঙ্গে শাসক হিসেবে কেন্দ্রের সরকারের পক্ষ থেকে সবভাবে আছে, নোটিফিকেশন জারি হয়নি, কিছু নোটিফিকেশন নেই। এবং 100 দিনের কাজ তার তো মূল চুরি, যে কারণে কাজ আর তার যে টাকার হিসেব সেখানে কোনো মিল পাওয়া যায়নি। ক্যাগের যে রিপোর্ট বছর বছর নেওয়ার জায়গায় 7 বছর পর রিপোর্ট গেছে। তৃণমূল নেতারা চুরি করেছে চুরির কথা বলেছে। এবং শুধু সৎসঙ্গা পঞ্চায়েতে ছিল 14। আপনার এখানে আউসগ্রামের কাছে একটা পঞ্চায়েতে তারা সরাসরি স্বীকার করছে যে আমরা এই টাকাটা মেরে খেয়েছি। তারপরেও যে অডিট টিমও আসছে, কোন জাদুর ভূমিকায় তারা চোরগুলোকে খুঁজে পাচ্ছেন আমরা জানি না। আসলে কোলে করে নিয়ে অমিত শাহ, মোহন ভাগবত, নরেন্দ্র মোদীর মতো যাদেরকে নেতা সাজানো আছে, তারা মমতা ব্যানার্জিকে তুলে বসে আছে। আমার একদম শেষ প্রশ্ন বিনোদ, আমার মনে আছে তোমার অঞ্চলে একটি খুব মর্মান্তিক ঘটনা, এসআইআর এর আতঙ্কে একজন ভদ্রলোক মিলন রায় আত্মহত্যা করেছিলেন। ফাইনাল পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হলো এবং এখনো ভীষণ রকমের অসামঞ্জস্য দেখা যাচ্ছে
মানুষের মধ্যে ভীষণ রকমের কনফিউশন। এই মুহূর্তে খণ্ডঘোষের কি অবস্থা? প্রায় 22,000-এর কাছাকাছি অ্যাডমিটের আন্ডারে আছে। গিল্টেরও হয়েছে কিছু। সব থেকে বড় বিষয় সংখ্যালঘু গ্রাম, ধরে ধরে তার সংখ্যাটা এতটাই ব্যাপক, বিজেপি নির্বাচন কমিশন তার সাথে মমতা ব্যানার্জি এই অক্সিজেনটা নিতে চাইছে। মুখ্যমন্ত্রীকে কেন বলছো? এ কারণেই বলছি, ওনার ধারণা তাদেরকে বুস্ট আপ করার জন্য ধরা, এটা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্যবাসী জানে, সংখ্যালঘুরা আরো ভালো জানে। যারা পরিষ্কার ভাবছিলেন ওনাকে, তারা রীতিমতো ওয়াকআপের ইস্যুতে বিজেপির হয়ে দালালিটা দেখে, ওবিসি রিজার্ভেশনের ইস্যুতে ওনার দালালি দেখে, মমতা সম্পর্কে যেভাবে মোহভঙ্গ হয়েছে, সেই জায়গাটাকে কিভাবে রিকভারি করা যায় তার জন্য আরএসএস পথে নেমেছে। এই জন্য সংখ্যালঘু ভোট ব্যাংকের সামনে রেখে সেই পরিবারগুলো তাদের যথেষ্ট তথ্য নথি থাকা সত্ত্বে তাদেরকে আইডেন্টিফিকেশনের আন্ডারে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাফ হয়ে কাটবে, ওজা হয়ে ঝাড়বে। এই যে লক্ষ্য, আসলে ভোটের আগে মমতা ব্যানার্জিকে অক্সিজেন দিতে চাইছে আরএসএস, বিজেপি এবং তাদের পরিচিত নির্বাচন কমিশন। তোমরা ক্যাম্প করতে পেরেছিলে? অবশ্যই প্রত্যেকটা জায়গায় এখনো ক্যাম্পের মধ্যে আছি। সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি যেগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে, সেখানে সরাসরি আমরা বলছি তোমাদের রূপরেখা 4 তারিখ তোমাদের বৈধ ভোটার লিস্ট নেই, ভোট হবে, না হলে ভোট অনেক বুথই বন্ধ থাকবে। এটা হচ্ছে আমাদের বিষয়। সোজা সাপটা কথা বললো বিনোদ। কৃষক, শিক্ষক, অশিক্ষক, কর্মচারী, অধ্যাপক, প্রত্যেক অংশের মানুষ আজকে ভীষণভাবে অর্থনৈতিকভাবে জর্জরিত। রাজ্য জুড়ে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে এবং একই সঙ্গে অনেকটা এসআইআর কে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধেও হাওয়া গরম হচ্ছে। এই নিম্নচাপকে ঝড়ে পরিণত করতে পারেন কিনা বামপন্থীরা, সময় বলবে। আপনার চোখ থাকবে কবির সৌরভের ইউটিউব চ্যানেল। 2026 প্রাপক বৃত্ত আধিকারিক বর্ধমান বিশ্ববিদ্যালয় রাজবাটী বর্ধমান। বিষয় প্রচলিত রীতি অনুযায়ী একই দিনের পেনশন ও বেতন ও অবসরপ্রাপ্ত প্রাপ্য অবিলম্বে প্রদানের দাবি প্রসঙ্গে মহাশয়, আমরা জেনেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফেব্রুয়ারি মাসের পেনশন আগামী 2রা মার্চ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অথচ কর্মরত কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন ইতিমধ্যে 27শে ফেব্রুয়ারি প্রদান করা হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রচলিত রীতি অনুযায়ী প্রতি মাসে ব্যাংকের শেষ কর্মদিবসে কর্মরত কর্মীদের বেতন এবং অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন একই দিনে প্রদান করা হয়ে থাকে। দুর্ভাগ্যজনকভাবে গত 2 মাস ধরে এই সুপ্রতিষ্ঠিত রীতি থেকে বিচ্যুতি পরিলক্ষিত হচ্ছে, যা কর্মী সমাজের মধ্যে গভীর অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি হচ্ছে। আমাদের মতে বেতন ও পেনশন পৃথক দিনে প্রদানের এই সিদ্ধান্ত প্রশাসনিক ন্যায়সঙ্গতা, সমতা ও স্বাভাবিক আর্থিক পরিকল্পনার রীতির পরিপন্থী। কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীরা একই প্রতিষ্ঠানে অবিচ্ছেদ্য অংশ, তাদের মধ্যে বৈষম্যমূলক আর্থিক আচরণ প্রতিষ্ঠানিক ন্যায়পরায়ণতা প্রশ্ন উত্থাপন করে। অতএব আমরা দাবি জানাচ্ছি যে 1 নম্বর, প্রচলিত রীতি ও প্রথা অনুযায়ী প্রতি মাসে ব্যাংকের শেষ কর্মদিবসে কর্মরত কর্মীদের বেতন ও অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন একই দিনে প্রদান নিশ্চিত করা হোক। নাম্বার 2, ডিসেম্বর মাসের পর অবসর গ্রহণকারী বিশ্ববিদ্যালয় কর্মচারীগণ যারা এখনও পেনশন ও অন্যান্য অবসরকালীন প্রাপ্য সুযোগ সুবিধা পাননি, তাদের ন্যায্য ও আইনসিদ্ধ প্রাপ্যসমূহ প্রচলিত রীতি অনুযায়ী অবিলম্বে রিলিজ করতে হবে। আমরা বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মী ও অবসরপ্রাপ্তদের আর্থিক নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে ও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আপনার নিকট ইতিবাচক ও ন্যায়সঙ্গত পদক্ষেপের প্রত্যাশায় রইলাম। ধন্যবাদ আনতে বিনীত আমাদের প্রণবদা, যেহেতু আমাদের যে মঞ্চ তৈরি হয়েছে তার কনভেনার হিসাবে আমাদের প্রণবদা আছে, বর্ধমান বিশ্ববিদ্যালয় অবসরপ্রাপ্ত ও বর্তমান কর্মীদের ঐক্য মঞ্চের পক্ষে প্রণবদা সই করেছে।